টু বি ভেরি অনেস্ট, এই যে বাংলা সিনেমা যেগুলো বার হয় তার মধ্যে অধিকাংশ আমার দেখার ইন্টারেস্টই থাকে না। আমার মৃগয়া দেখার ইন্টারেস্ট ছিল, দেখেছি, ভাল লেগেছে। রাশ আমার ট্রেলার দেখে ভাল লেগেছিল, আগে ভাল লাগেনি, তারপর খুব ভাল লেগেছে। অঙ্ক কি কঠিন ট্রেলার দেখে ভাল লেগেছে, যেটা আমি জানি যে জেনুইনলি আমার ট্রেলার দেখে ভাল লাগছে, 70-80% চান্স আছে সেই সিনেমাকে ভালো হবে। ফ্যামিলি ড্রামা কিন্তু সায়েন্স ফিকশন নয় যে তুই সেখানে অলরেডি জেনেই ঢুকছিস যে এখানে কিছু জিনিস আছে যেটা লজিকের বাইরে যাবে, বাট ইউ উইল বি কনভিন্স, ইউ উইল এন্টারটেইন বাই দোজ কাইন্ড অফ থিংস। গোয়েন্দার ফ্যামিলি ড্রামা, এখানে তুমি লুপ হোল রাখতেই তুমি পারো না, প্লট হোল তুমি রাখতেই পারো না, যুক্তি থাকতে হবে, কারণ এটা আমাদের রিয়েল লাইফের সঙ্গেই। সাকিব খানের ম্যান হচ্ছে যাকে বলে বর্বর, একদম 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 ক্লাউন বা বারবেরিয়ান, এটা আমার মনে করি অশিক্ষিত ছিল বারবেরিয়ান। বাট ট্রেলার থেকে মনে হয় খুব ভালো, বাট সিনেমাটা দেখে মনে হয়ে গেছে না ভাই, এরকম কিছু নেই, সেরকম কিছু নেই। আমার রিসেন্টলি তুই যদি বলিস তাহলে F1, মানে লোকে এমন বলছে না যে কি না কি একটা হয়ে যাবে। হে গাইস, ওয়েলকাম টু দৃশান্ত মোড়। আমি দৃষ্টান্ত। আজকে আমরা চ্যানেলে একটা নতুন সিরিজ স্টার্ট করছি, যেটার নাম হচ্ছে পেঁয়াজি আড্ডা উইথ দৃষ্টান্ত। যদিও আমাদের কাছে কোনো পেঁয়াজি বা চা কিছুই নেই, বাট নামটা আমরা এই জন্য রেখেছি কারণ আমরা নিজেরা পেঁয়াজি মারতে খুব ভালোবাসি। তো এরকমই পেঁয়াজি মারতে মারতে আমরা সিনেমা রিলেটেড একটু আলোচনা করব এই সিরিজের মধ্যে। এবং আজকে আমাদের গেস্ট হচ্ছেন আমাদের এই বাংলা রিভিউ কমিউনিটির একজন সোকল্ড টক্সিক রিভিউয়ার, যার নাম হচ্ছে হিরেমতি স্বর্ণজ্যোতি বা স্বর্ণজ্যোতিদা। এবং এই যে কথাবার্তা আমরা এখানে বলবো, যে আড্ডা আমরা মারবো, আমাদের টপিক হচ্ছে বর্তমানে যে রিসেন্টলি যে বাংলা, হিন্দি, ইংলিশ বা সাউথের সিনেমাগুলো রিলিজ পেলো সেগুলো নিয়ে, এই সিনেমাগুলোর মাধ্যমে এই যে ইন্ডাস্ট্রিগুলোর কি লাভ লোকসান হবে বা কি অবস্থায় আছে সেগুলো নিয়ে, অডিয়েন্সের পার্সপেক্টিভ কি, এবং আপকামিং কিছু রিলিজ নিয়ে। তো তাহলে চলুন শুরু করি, আমাদের গেস্টকে আমরা আনি। সো প্লিজ ওয়েলকাম হিরেমতি স্বর্ণজ্যোতি। হ্যালো ভাই, আমার তো আসাই উচিত হয়নি ভাই, তুই শুরুতেই বললি আমি টক্সিক ফক্সিক, এ তো অন্যায় হয়ে গেল ভাই আমার সাথে পুরো। না যাই না, হোক, অন্যায় কি, মানে সবাই তোমাকে তো এই নামেই ডাকে বা এই হিসেবেই তোমাকে মেনশন করে। এইটাই তো ভাই লজ্জার ব্যাপার হয়ে গেছে ভাই। না না গাইজ, বিশ্বাস করুন, আমার মতো ভদ্র সভ্য, মিষ্টভাষী, পোলাইট, শান্ত ছেলে ইউটিউবার আপনি একটাও পাবেন না। তো থ্যাংক ইউ আমাকে এখানে ডাকার জন্য। ওকে, এবং তোর প্রথম গেস্ট বোধহয় আমি। ওকে, তো সেটার জন্য থ্যাংক ইউ। রিসেন্টলি যে রিলিজ গুলো হলো, বাংলা বলো, সাউথ বলো, হিন্দি বলো, ইংলিশ বলো, প্রচুর সিনেমা তো রিলিজ পেলো এই বছর, একদম স্টার্ট থেকে যদি না বলি লাস্ট কয়েক মাসে। তো ম্যাক্সিমাম কি তোমার দেখা আছে? আমার ম্যাক্সিমামই দেখা, ইভেন কি যেগুলো নিয়ে আমি আমার চ্যানেলে কভার করিনি সেগুলো আমার দেখা আছে, বাট সেগুলো দেখে আমি এতটাই বিরক্ত, বা আজকাল আমার মনে হয় যে কোনো সিনেমাকে রোস্ট করার থেকে ভাই ওটা নিয়ে তুমি কথাই বলো না, ঠিক আছে? দ্যাট ইজ দ্য বেস্ট থিং ইউ ক্যান ডু। ধর কানাপ্পা, আমি কানাপ্পা দেখেছি, এবার কানাপ্পা নিয়ে আমি একটা রোস্ট ভিডিও বানাবো, তাতে চোদনাপ্পা লিখবো, ঢ্যামনাপ্পা লিখবো, তাতে গালাগাল দেবো, তার থেকে ভাই ডোন্ট ডু ইট। ওকে, ধর কি একটা সিনেমা বেরোলো কিছুদিন আগে, একটা বাংলা সিনেমা, ঠিক আছে, সে তস্য জানি, আর বাংলা সিনেমা তো আবার বাংলা তো ম্যাক্সিমামই জালি। বাংলা তো আমি তোকে বলছি, শোন, সেটার নাম করা যাবে না, ঠিক আছে? বাড়িতে আমরা যখন ঢুকি যে পুজো আচ্ছা করি, ওরকম একটা নাম ছিল আর কি সিনেমাটার। হ্যাঁ 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 হ্যাঁ, এক্স্যাক্টলি ওই এক্স্যাক্টলি সিনেমাটা কি? এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ। তো এবার কি হয় বলতো, তারপরে আমি দেখলাম যে ভাই মানে একটা সিনেমাকে বাজেই আমি বলছি, কিন্তু আমাকে এত ভেবে চিন্তে বলতে হচ্ছে যে লোকের গায়ে না লাগে, ঠিক আছে? লোকজন চাচাচলা কথা খুব বেশি সহ্য করতে পারে না। ওকে, আমি তো জন্য আজকাল অধিকাংশ বাংলা সিনেমা রিভিউ করা ছেড়েই দিয়েছি। আর দেখ, বাংলা সিনেমাতে পেইড রিভিউ ব্যাপারটা পুরোপুরি চলে এসছে, পয়সা দেবো, তুমি আমাকে ইয়ে করে দেবে। আমার কাছে পর্যন্ত তোর অফার এসছে, ঠিক আছে? এন্ড আই এম বি লাইক, এসব মানে যারা অলরেডি শির দ্বারা বিক্রি করে দিয়ে বসে আছে, এসব অফার নিয়ে তাদের কাছে যান। ওকে, আমাকে আপনি প্রিমিয়ারে ইনভাইট করতে পারেন বা ইন্টারভিউ করতে পারেন, হোয়াট এভার, যেটা আপনার ইচ্ছা। ওকে, কিন্তু রিভিউ আমি আমার মতনই দেবো। ওকে, টু বি ভেরি অনেস্ট, এই যে বাংলা সিনেমা যেগুলো বার হয় তার মধ্যে অধিকাংশ আমার দেখার ইন্টারেস্টই থাকে না। আমার মৃগয়া দেখার ইন্টারেস্ট ছিল, দেখেছি, ভাল লেগেছে। রাশ আমার ট্রেলার দেখে ভাল লেগেছিল, আগে ভাল লাগেনি, তারপর খুব ভাল লেগেছে। অঙ্ক কি কঠিন ট্রেলার দেখে ভাল লেগেছে,
যেটা আমি জানি যে জেনুইনলি আমার ট্রেলার দেখে ভালো লাগছে, 70-80% চান্স আছে যে সেই সিনেমা কি ভালো হবে। যেগুলোর ধর ট্রেলার দেখেই ধর আমি জানি যে ভাই এ তো হবে, যেরকম ধর কিছুদিন আগে আমাদের কবিগুরুর নাম দিয়ে একটা ফিল্ম এসেছিল, ঠিক আছে, হ্যাঁ, গ্রন্থ আমি রহস্য, দেখেছি, আমি দেখেছি। গ্রন্থ রহস্য না গদ্য রহস্য, ও তো ভাই আমি বা ধর কিছুদিন আগে একটা সিনেমা এলো, সেটা কি কোন কোন একটা সোনালী কালারের রাজ্যে কোন একটা গুপ্তধন খুলতে দেওয়া হচ্ছে। আমার ওসব মোটামুটি লেগে, মানে আমার ভালো লেগেছে, আমার খারাপ লাগেনি সিনেমাটা, আমার ভালো লেগে, মানে দেখ আমি যেটা আমার এক্সপেক্ট কাছে করে ব্যাপার গেছিলাম হচ্ছে আমার বেটার যে লেগে, ভালো লেগেছে। 200-300 টাকা দিয়ে আমি সিনেমা দেখবো, হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভাই, আমার চাই ভালো মাল যেটা আমার পোষাবে। হুম, আমি হুম, ওসব কোনো অ্যাভারেজ ওয়ান টাইম, আমি একটা ওয়ান টাইম একটা 2.5 ঘন্টার ওয়ান টাইম ওয়াচ অ্যাভারেজ ফিল্ম, যেটা বাংলার মধ্যেই অ্যাভারেজ, বাইরের সিনেমার সাথে কম্পেয়ার করলে পর দাঁড়াবে পর্যন্ত হুম, না, সেটার জন্য আমি আমার হুম, দুটো হুম, হুম, উইকেন্ডের মধ্যে একটা দিনের 4-5 ঘন্টা নষ্ট কেন করব? তার থেকে আমি ভাই ঘরে বসে আমি একটা ভালো সিনেমা দেখতে পারি, বা একটা বই পড়তে পারি, হুম, ঠিক আছে, বা হুম, আমি সিম্পল ঘরে থাকতে পারি, যে আমার এত হ্যাসেল নেই যে এখানে যাও ওখানে যাও দেখো রে, দেন দেখে এসে রিভিউ করো রে, ঠিক আছে, অত কিছু নেই ভাই। তো আমি আজকাল লাইক যে সেই লেভেলের সিনেমা হলে পরে কথা বলতে ইন্টারেস্টেড, নাহলে আমি কথা বলতে ইন্টারেস্টেড না। আর বাজে সিনেমা হলে পরে আমার গালাগাল দিতেও ইচ্ছা করে না ভাই, নিজের মুখ খারাপ করে লোকজন ভাবে যে এর শিক্ষা দীক্ষা হয়তো খারাপ, এত গালাগাল দিচ্ছে, অপমান করছে। আরে লেওড়া সিনেমাটা বালের, তো আমি কি বলবো, মিষ্টি কথা বলবো আমি। রাশ তোমার কেন কেন ভালো লেগেছে, মানে রাশ কেমন লেগেছিল তোমার? আমি রিভিউটা প্রথম তোমার কথা, দেখেছি, ঠিক আছে, হ্যাঁ এত ভালো প্রথম লাগার কথা হচ্ছে কারণটা কি কি? যে দেখ, আমি তোকে বলছি প্রথম কথা হচ্ছে গিয়ে যে ফ্যামিলি ড্রামা কিন্তু একটা খারাপ জনরে নয়। হুম, আমরা হুম, ফ্যামিলি ড্রামাকে হুম, বাংলাতে কেন গালাগাল দিই, বিকজ দে মেক ফিল্মস লাইক বেলা শুরু বেলা শেষে, হুম, ঠিক আছে, আমার বস, ওকে। তুই আজকে একটা হোম বলে একটা সিনেমা দেখ, বা তুই একটা গুল্লাক বলে একটা তুই কিছু দেখ, হুম, হুম, তোর হুম, তখন হুম। কিন্তু বা ধর এই যে টুরিস্ট ফ্যামিলি নিয়ে যে এত কথা যে হচ্ছে, আমি হ্যাঁ, টুরিস্ট হ্যাঁ, ফ্যামিলি হ্যাঁ, হ্যাঁ, দুটো সিন হুম, দেখেছি, হুম, গোটা সিনেমাটা না দেখে শুধু ওই ক্লিপিং দেখে আমার চোখে জল চলে এসছে। আই এম হুম, বি লাইক যে আমার এই পুরো সিনেমা দেখার কোনো দরকার নেই। হুম, সি ফ্যামিলি ভ্যালুজ আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে, সো ফ্যামিলি ড্রামা হ্যাজ টু ওয়ার্ক, বাট ইট হ্যাজ টু হুম, বি আ গুড কাইন্ড অফ ফ্যামিলি ড্রামা, রাইট? হুম, হোমের মতো কটা সিনেমা তৈরি হচ্ছে এখানে, হুম, হুম, বা গুল্লাকের মতো কটা কাজ হচ্ছে এখানে। এখানে ফ্যামিলি ড্রামা মানে কি ফ্যাদ ভ্যাদি ইমোশন, এবং আর প্রথম কথা তো, যখন এরা ফ্যামিলি ড্রামা যখন বানায় তখন এদের সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজ পুরো চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে দেখে যায়। মনে হয় যে টেলি সিরিয়াল শুট করছে, এডিটিং দেখে মনে হয় যে টেলি সিরিয়াল, ইভেন কি হ্যাঁ, বিজিএম শুনে আমি একটা কথা যেটা আমি তো দেখো, তুমিও যেরকম সিনেমা দেখো আমিও সেরকমই রেগুলারলি সিনেমা দেখি। এবার আমাদের এখানকার এই যে সোকল ফ্যামিলি ড্রামা গুলো তৈরি হচ্ছে, যখন স্টার্ট হয়েছিল একদম ইনিশিয়াল ডেসে বেলা শেষের মতো সিনেমা, তখন আমার ভালো লাগতো, কারণ তখন ওগুলো দেখে নিউ ছিল, এমনিও তখন বাচ্চা ছেলে ছিলাম। হ্যাঁ, বাট আমিও তোকে এখন বলছি যেন, আমার আমার গোত্র ভাল লেগেছিল, ঠিক আছে, গোত্র হ্যাঁ, সিনেমাটা না, আমার খুব আমার ভালো আমার লেগেছিল। গোত্র ভালো লাগে, আমার সত্যি কথা আমার গোত্র ভালো লাগেনি। আমারও তো মেকিং এর সমস্যা লেগেছিল। বাট আমার আজকের ডেটে এই জন্য আমার বাংলার এই ফ্যামিলি ড্রামা গুলো এই জন্য ভালো লাগে না। প্রথমত সবাই বানাচ্ছে, মানে যে বানাতে পারে না সেও বানাচ্ছে, কারণ জিনিসটা চলছে। তার সাথে হচ্ছে ভাই, ওরা যে ফ্যামিলিটাকে দেখছে, সেই ফ্যামিলিটার যে ক্যারেক্টারিস্টিক্স, তাদের যেরকম কথাবার্তা, তাদের যেরকম কথোপকথন, ঠিক আছে, সেটার সাথে ভাই আমি রিলেটই করতে পারছি না। হ্যাঁ, একদিকে তারা দেখাচ্ছে যে এটা একটা মধ্যবিত্ত ফ্যামিলি, কিন্তু তাদের মানে ঘর বাড়ি যেরকম, তাদের আদব কায়দা যেরকম, তারা যেভাবে কথা বলে সেটা বাঙালি মধ্যবিত্তদের মতো নয়, তাই না? আমি তোকে বলছি এই বেলা শেষে না বেলা শুরুরই কোনো একটা পার্ট, যেটা আমার রিভিউ করার সময় বেরিয়েছিল, হুম, আমি সেটা দেখতে গেছি। সেখানে দেখাচ্ছে একটা ছেলে খুব অ্যাসপিরেশনাল, ও মুম্বাইতে ও অ্যাক্টিং ফ্যাক্টিং করে, ঠিক আছে, এবং ওর হুম, ছুটি নিয়ে আসা খুব চাপের, ওকে। হুম, ও হুম, ছুটি নিয়ে এলো, তারপরে কি একটা হলো সিনেমাটার মধ্যে এমন কিছু হয়নি, হঠাৎ করে ও চাকরি বাকরি ছেড়ে দিয়ে এখানে থাকতে আরম্ভ করলো, আর অফিসের বসকে হুম, গালাগাল দিয়ে দিল যে আমি জয়েন করবো না। আরে ভাই এবার তো চলবে কি করে, হুম, ঠিক আছে, দাদা সৌমিত্র চ্যাটার্জির একটা মেয়ে, সেই মেয়েটাকে যার সাথে বিয়ে দিয়েছে সেই ছেলেটা মানে হেটারোসেক্সুয়াল নয়, হোমোসেক্সুয়াল। হুম, হুম। উনি তখন মেয়েকে বলছে যে আমি এটা জানতাম না, তুমি এই বিয়েটা এক্ষুনি ভাঙো, আমি তোমার বন্দোবস্ত করছি। আরে তা তুই ভাই তুমি খোঁজ বিয়ে নিসনি কেন?
হ্যাঁ, তুই খোঁজ বিয়ে নিস না দেওয়ার কেন? আগে তুমি খোঁজ নাওনি, ভাঙাটাও এত সহজ? মেয়েটা এখন ওই হ্যাঁ ছেলেটার সাথেই মানে সেক্স ছাড়াই কোনোভাবে ওদের বিয়েটা দিব্যি হ্যাঁ বন্ধুত্বপূর্ণ হ্যাঁ ভাবে আছে দিকে। হ্যাঁ 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 এটা তো খোলামকুচি নয় না। আর লিটারালি বলছি, ডাউন রাইট কিছু কিছু ইলজিক্যাল জিনিস দেখাবে, অ্যান্ড ইউ উইল বি লাইক, ভাই এটা রিয়েল লাইফ এটা কি করে হয়? ফ্যামিলি ড্রামা কিন্তু সায়েন্স ফিকশন নয় যে নয়। তুই সেখানে অলরেডি জেনেই ঢুকছিস যে এখানে কিছু জিনিস আছে যেটা লজিকের বাইরে যাবে, বাট ইউ উইল বি কনভিন্সড, ইউ উইল এন্টারটেইন বাই দোজ কাইন্ড অফ থিংস। হুম। গোয়েন্দার ফ্যামিলি ড্রামা, এখানে তুমি লুপ হোল রাখতেই তুমি পারো না, প্লট হোল তুমি রাখতেই পারো না, যুক্তি থাকতে হবে, কারণ এটা আমাদের রিয়েল লাইফের সঙ্গেই। একটা ডিরেক্টর ডুও ফ্যামিলি ড্রামা আমাদের এখানে স্টার্ট করেছিল, ঠিক আছে? এবার তারা বানাতে জানে, তারা বহুদিন ধরে ওটা বানাচ্ছে, তারা ওটা বানাতে জানে ফ্রম দেয়ার ফার্স্ট ফিল্ম। মানে ইভেন তুমি যে বাজে সিনেমাটার কথা বলো সেটাকেও তারা উতরে দিয়েছিল, তাদের রাইটিং তাদের ডিরেকশন দিয়ে তারা হ্যাঁ, সেই সিনেমাটাকে উতরে দিয়েছিল। বাট হ্যাঁ, প্রবলেমটা এবার তাদেরকে রেপ্লিকেট করতে গিয়ে এমন এমন ডিরেক্টর এলো যারা প্রথমত সিরিয়াল বানায় বা টেলিফিল্ম বানায়, অথবা মানে এরা আগে রীতিমতো শুধু রিমেক বানিয়েছে, তাও থার্ড ক্লাস রিমেক, এমন না যে খুব ভালো রিমেক বানিয়ে ফেলে রাজ চক্রবর্তীর মতো, তারা থার্ড ক্লাস রিমেক বানিয়েছে। এবার তারা যখন এই জনরাটাকে ধরে, ভাই তোরা তো বানাতে পারে, তোরা তো প্রথমত বিলিভ করিস না, তার উপর জীবনে তোরা অরিজিনাল কিছু করিসনি, তারপর তোরা বানাতে মানে তোরা ওই সেন্টিমেন্টটাই ধরতে পারছিস না বা ওই ক্যারেক্টারিস্টিক্স গুলো ধরতে পারছিস না, তখন যখন এবার তারা ওটাকে বানাতে গেল তখন আরো বড় প্রবলেমটা হয়ে গেল, এটা আমার মনে হয়। আমি তোকে বলছি এটার এটার পুরো গল্পটা কিরকম বলতো। ধর এই যে প্রিন্স মহারাজ আগে যে দেবজিৎ সাকিব খানকে নিয়ে ভিডিও যে বানাতো, এখনো এবার বানায়। ওদেরকে দেখা দেখি এখনো বানায়, মহারাজ তো এখনো বানায়, প্রিন্স একটু হলেও চেঞ্জ হয়েছে। হ্যাঁ হ্যাঁ এবার ওদেরকে দেখা দেখি কিন্তু আরো প্রচুর মানে আলবাল ছোলার ডাল এসছে যে চলো আমরা দেবজিৎ প্রচুর সাকিব এসছে, খানকে হ্যাঁ। পরে আমরা বেরিয়ে যাব। হুম, কিন্তু ওরা যেটা বুঝতে ভুল করেছে যে ওরা ওরা প্রথম দিকে চালু করেছে বলে তখন দাঁড়িয়ে গেছে। আজকে হুম। তুমি যদি চ্যানেল খুলে যদি ভাবো যে আমি দেবকে নিয়ে দিনে 10টা ভিডিও বানাবো আর প্রচুর সাবস্ক্রাইব চলে আসবে, এ অলরেডি তো এতে প্রচুর লোক ঢুকে গেছে। আর দেবজিতের ফ্যানেরাও অতটা মানে পাগল নয় যে যারা ভিডিও বানাবে তাদের সবার সারাদিন বসে গেলে ভিডিওতে ইভেন ভিউজ ইভেন হয়ে যায়। জিতের ফ্যানরা পুরো সাইড হয়ে গেছে, জিতের ফ্যানরা পুরো সাইড হয়ে গেছে এখান থেকে, ওরা বুঝে গেছে পুরো হ্যাঁ, ব্যাপারটা। যে এই হচ্ছে কি বিজনেস মডেল, এই হচ্ছে কি ইয়ে হয়। শাকিব খানের ফ্যানরা হচ্ছে যাকে বলে বর্বর, ঠিক আছে? একদম 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 মানে একদম bunch ঠিক of আছে, clowns বা বারবেরিয়ানস, এরম আমি মনে করি, অশিক্ষিত বারবেরিয়ানস। তো মানে একদম এরা হচ্ছে, এক্স্যাক্টলি এবার তুমি ঠিক যদি আছে। আজকে শাকিব খানের একটা সিনেমাকে নিয়ে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করো, যেমন আমার তুফান একদম যাচ্ছে এই সিনেমা লিখেছে, বাট আমি যখন তুফান নিয়ে কারোর সাথে কথা বলি, আমার টেকনিক্যালি সিনেমাটা ভালো ছিল, বাট সিনেমাটা যাচ্ছে রে, মানে ওটা একটা মানে কোনো জনরার মধ্যেই পড়ে না, প্রথমত বানাতে পারেনি একদম। মানে সেম সেম না, ব্যাপার আমি রাজকুমারকে আমি ভালো, যখন রাজকুমার দেখে রাজকুমারকে ভালো বলেছিলাম, বরবাদকে আমি কখনো বলিনি যে এটা ভালো সিনেমা, বরবাদ, ঠিক আছে? আমি তুফান আমি বরবাদ তো কেমন লেগেছে? বরবাদ আমি দেখে নিয়েছি, আর বরবাদ দেখি ঈদুল ফিতরে, আর রিসেন্ট যেটা না, হলো এখানে তাণ্ডব এখন আমি দেখিনি। হ্যাঁ, তো তুমি যদি না শাকিব খানের একটা তাণ্ডব তো সিনেমাকে আমিও নিয়ে, দেখিনি, তাণ্ডব হ্যাঁ, তো আমিও দেখিনি, তো তুমি যদি বরবাদ তো আমি শাকিব খানের দেখেছি। একটা একটা সিনেমাকে নিয়ে তুমি যদি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করো, ঠিক আছে, উল্টো পাল্টা না বলে, হ্যাঁ শাকিব খান ভালো অ্যাক্টিং করে সবকিছু, বাট এখানে এখানে ডিরেক্টর প্রবলেম হয়েছে, তো মানে ওরা কি করবে, ওরা রীতিমতো তোমার ফ্যামিলিকে, তোমার বাড়িতে বোন যে আছে, তোমার বাড়িতে যদি মানে মহিলা যারা, তাদেরকে রীতিমতো রেপ থ্রেটও দিয়ে দেবে। মানে এটা এই ধরনের মানুষ আমি দেখেছি এটা। এবার তাদের ফ্যান বেসকে যদি আমি কেটার করি, আমার তো কোয়ালিটিটা ওরকমই আসছে না। সেটাই আমরা যেখান থেকে এটাতে ঢুকলাম, যে এবার কি হচ্ছে এই সমস্ত ডিরেক্টররা ভাবছে যে ফ্যামিলি ড্রামা বানানো তো খুব ইজি, হুম, 2-3টে লোকেশন লাগবে, 2-3টে ফ্ল্যাট বাড়ি, 2-একটা বারান্দা, কোনো একটা সমুদ্রের ধার বা নদীর পার বা কোনো ভাগাড়ের মধ্যে বা কোনো বোলপুরই তো পার্কের আছে, মধ্যে ঢুকে বোলপুর দেবো। তো আছে, তো হ্যাঁ, বোলপুর তো একটা আর আছে লোকেশন আছে, বোলপুর। শান্তিনিকেতন, বোলপুর, হ্যাঁ, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া কিছু লোকেশন আছে। একটা হুম, রাজবাড়ি টাইপের নিয়ে নিলাম, সেখানেই 4টে কোনায় 4টে শট নিয়ে নিলাম, আর হুম, দেখিয়ে দিলাম যে ছেলে বাইরে থাকে, মেয়ে বাবা হুম, মার কথা শুনে বিয়ে করছে না, ঠিক আছে? এরকম 2-4টে খুব কমন ইস্যু যেগুলো মানে রোজকার জিনিস আমি শো করে দিলাম, হয়ে গেল, ব্যাস হুম, হয়ে গেল। তুই ভাব না, এই যে আমরা ফ্যামিলি ড্রামা নিয়ে কথা বলছি, প্রেমের সিনেমাতে কি থাকে? প্রেমের হুম, সিনেমাতে কি আকাশ দিয়ে ওড়াউড়ি করছে কেউ বা প্রচুর মারামারি হচ্ছে? প্রেমের সিনেমাও তো কাইন্ড অফ ড্রামাই, ড্রামা ফিল্ম, ইমোশন ভিত্তিক একটা গল্প,
ঠিক আছে, সেখানে তুই ভাব যে এত ইজি জিনিস, ফ্যামিলি ড্রামা আর প্রেমের সিনেমা, যেটা এক্সিকিউট করা ইজি, গল্প লেখা অলওয়েজ টাফ, সেটা এরা বানাতে পারে না। ঠিক আছে, তোরা বাংলা সিনেমা, তোদের কাছে বেশি বাজেট নেই, বুদ্ধি তো তোদের কাছে কিছু কম নেই, কম আছে কি তোদের কাছে কিছু কম নেই বুদ্ধি, তাহলে তোরা বানা, তাহলে তোরা একটু মন দিয়ে লেখ। আবার রাজের সিনেমাগুলো আমার কেন ভালো লাগে, সেটা তুমি রিমেক বানাতে যাবো না, লোকটা বানাতে জানে। হ্যাঁ, মানে তুমি যদি বোঝে না সে বোঝে না দেখো, বোঝে না সে বোঝে না তো সবই কপি, মানে জামা প্যান্ট টুকু ডায়লগ ফাইলগ সবই কপি আছে। ইভেন তো মানে লাস্টে যে বাসের অ্যাক্সিডেন্টের সিনটা, ওটা তো তামিলেরটা ওটাও থেকে পুরো কপি, ওটাও পুরো কপি। তুলে কপি না, ওটা তুলে বসিয়ে দিয়ে কাট পেস্ট করে বসিয়ে দিয়েছে, কারণ তখন এগুলো হতো, মানে যদি যেহেতু এরা ইয়ে করে রাইট কিনে নিয়েছিল। আচ্ছা, মানে ওই অ্যাক্সিডেন্টের সিনটা বলছি, ওগুলো শুটই করেনি। হ্যাঁ, ওটা শুটই করে, ওটা ওখান থেকে তুলে বসিয়ে দিয়েছিল আর কি সিনেমাটা থেকে, কারণ ওই তাহলে এই যে বাসের ভেতরে লোকজন, না না, বাসের মধ্যে ওগুলো লোকজন shoot উড়ে করেছিল, যাচ্ছে, বাড়ি ওগুলো shoot বাড়ি করেছিল, খাচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে। ওগুলো কিছু কিছু শুট করেছিল, ঠিক আছে, ওগুলো কিছু কিছু শুট করেছিল, বাট আচ্ছা, ওভার পুরোটা শুট করেনি এরা। বাট আমি যেটা বলতে এই যে রাজের ওর সিনেমাগুলোর প্রতি কনভিকশনটা এতটা ভালো না, মানে ওর ভিশন এত ভালো থাকে যে তুমি ওর রিমেক সিনেমাটা মানে দেখে রীতিমতো মানে বোঝে না যে বোঝে না, আমি এখনো দেখলে আমি ইমোশনাল হয়ে যাই। হ্যাঁ, বোঝে না সে বোঝে না তো আমার মানে ফেভারিট সিনেমাগুলোর মধ্যে একটা, মানে হ্যাঁ। আমি যে ওই সিনেমা কত লক্ষ কোটি বার দেখেছি তার বোধহয় কোনো ঠিক নেই, ঠিক আছে। মানে ইভেন রাজের যে কোনো সিনেমা তুমি চ্যালেঞ্জ দেখো না, তোমার অরিজিনাল বাণী দেখতে ইচ্ছে করবে না, তুমি লে ছক্কা দেখো তোমার অরিজিনালটা দেখতে ইচ্ছে করবে না, তাই না? তো রাজ বানাতে জানে, এবার ওকে দেখে যখন বাকিরা ট্রাই করতে গেল, তখন ওরা পারলো না। রবি কি নাকি বানাতে জানে, ওদের লোকটা পেটে গেল। না না, দেখ, সেন্সিবিলিটি একটা বড় ইস্যু, ঠিক আছে। সেন্সিবিলিটি না থাকলে পরে তুই দেখ, একটা জিনিসকে কপি করা খুব ইজি বলে মনে হলো, অতটাও ইজি না। সে কোন জায়গায় গিয়ে কোন ইমোশন কিভাবে লাগিয়েছে, তোকে তো সেটাকেও তো তোকে অ্যাড্রেস করতে হবে, রাইট? তুই সেটা শুধু শুধু টুকলিবাজি করে পর কি করে হবে? এটা তো তুই পরীক্ষায় লিখছেন, তোকে তো দর্শককে তো ইমোশনাল করতে হবে, দর্শক ইমোশনাল না হলে পরেই দর্শকের জিনিসটা খারাপ লাগবে। আমি একটা প্রেমের সিনেমা দেখতে গেছি, সেটা দেখে আমার মজা লাগলো না, আনন্দ লাগলো না, দুঃখ লাগলো না, তাহলে তো দাঁড়াই না সিনেমাটা, তাহলে কিসের জন্য? বরং একটা অ্যাকশন সিনেমা এক্সিকিউট করা অনেক বেশি ইজি, দু চারটে কুল শট থাকলে পরে তার একটা ইলুশন তৈরি হয়ে যায়, না চলো আমি কিছু ভালো অ্যাকশন তো দেখছি। অ্যাকশন ফিল্ম ইজ মোর লাইক এ এডিটোরিয়াল ফিল্ম আমার মনে হয়। হ্যাঁ, এডিট খুব ইম্পর্টেন্ট অ্যাকশন ফিল্মের ক্ষেত্রে। আজকাল তো তাই হয়ে গেছে, আজকাল মানে ওই ক্যামেরা মুভমেন্ট আর এডিটের ওপরেই পুরো গল্পটা যেভাবে এসে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, ওই রাশ নিয়ে যেতে আমরা শুরু করেছিলাম, মানে রাশ তুমি তো তোমারটা বললে, আমার রাশ না এই দুটো কারণে ভালো লেগেছে। প্রথমত রাশ, ওইদিন আমি 3টে সিনেমা দেখেছিলাম, হাউসফুল 5 আমি 2বার দেখেছিলাম, তারপরে আমি যদি রাশের এখন আমার রিভিউ আসেনি, ঠিক আছে, তো হাউসফুল 5 আমি 2বার দেখেছিলাম, এ বি, তারপরে আমার রাশ দেখলাম না, মানে ওটা একটা ইট ওয়াজ লাইক এ ফ্রেশ এয়ার, ঠিক আছে, এত ওটা একটা এফেক্ট ছিল। সেকেন্ড হচ্ছে রাশ প্রথমত খুবই সুন্দর, মানে ওর স্ক্রিন প্লে দারুণ, প্লাস রাশ ওয়াজ ভেরি রিলেটেবল। হ্যাঁ, ভীষণ রকম ভাবে তোমার ওটাই তুমি মনে হয় তুমি সিরিয়াসলি তোমার একটা গ্রামে গেছে, একটা নর্মাল একটা গল্প চলছে, মানে যেটা হয় আর কি, একটা ন্যাচারাল একটা গল্প চলছে। দেখ, আমিও যদি ওরকম ফ্যামিলি সেটআপে বড় হইনি, বা আমার দাদু দিদা ঠাকুরদা ঠাকুমা তো আমার জন্মের আগেই মারা গেছে, ঠিক আছে, ওকে, বা ওরকম একান্নবর্তী ফ্যামিলি, যদিও আমাদের বিশাল বড় ফ্যামিলি, বাবারাও 10 ভাই বোন, মারাও 10 ভাই বোন, কিন্তু জয়েন্ট ফ্যামিলির কনসেপ্ট আমি ছোটবেলা থেকেই দেখিনি কোনোদিন, সবাই যে যার মতো আলাদা আলাদা থাকে, ওকে। কিন্তু রাশ কেন ওয়ার্ক করেছে, কারণ এই টাইপের আমি প্রচুর গল্প পড়েছি ছোটবেলাতে, ঠিক আছে, এবং রাশ দেখার সময় আমার মনে হচ্ছে যে আমি কোন একটা মানে উপন্যাস বা গল্পই হয়তো আমি পড়ছি। আর রাশের যে সিনেম্যাটিক ট্রিটমেন্ট, রাশ ডেসপাইট বিং আ ফ্যামিলি ড্রামা, এখানকার ফ্যামিলি ড্রামা গুলো যেই ননসেন্সিক্যাল ওয়েতে এক্সিকিউটেড হয় তার মতো নয়, ওটার সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজ সিনেমার মতনই। দ্যাট ইজ ওয়াই রাশ ইজ ভেরি মাচ কনভিন্সিং। রাশ দেখার সময় আমি যখন তুমি সিনেমাটিক ট্রিটমেন্টের কথা বললাম, রাশ দেখার সময় একটা মনে পড়ছিল যে ভাই, ওই তুমি যদি একটু ছোটবেলায় যাও না, ওই
পাড়ায় বায়োস্কোপ দেখাতে আসতো মনে আছে, জানি না তোমাদের ওখানে আসতো কিনা, হ্যাঁ হ্যাঁ পাড়ায় বায়োস্কোপ দেখাতে আসতো। না 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 না। তো যারা ওই ওই বায়োস্কোপের মেশিনে এরকম চোখ লাগিয়ে দেখেছে না, তারা অনেকটা মানে ওটা অনেকটা সিমিলার, জানো তো, মানে ওটাই হ্যাঁ হ্যাঁ রাশিয়াটা অথেন্টিক বানিয়ে দেয়, যেটা এরা মানে এখানকার তো কাউকে আমি খুব একটা করতে দেখিনি ট্রিটমেন্ট হিসেবে। তো আমার ওই জন্য আমার রাশ খুব ভালো লেগেছিল। আচ্ছা, তো ওই তোমার রিসেন্ট সিনেমা বলতে ধরো কানাপ্পা, তুমি দেখেছো তো কানাপ্পা? হ্যাঁ কানাপ্পা দেখেছি। কেমন লাগলো? দেখ, এটা এটা ইন্ডিয়ার মতো দেশ বলেই এটা সম্ভব, ঠিক আছে, যেখানে তিনখানা সুপারস্টার জেনে বুঝে পাবলিকের সময় এবং পয়সা নষ্ট করতে আসছে এবং কোনো লজ্জা শরমও নেই তাদের, ঠিক আছে। মানে আমাকে কেউ যদি বলে যে অক্ষয় কুমার বা মোহনলাল বা প্রভাস কেউ সিনেমাটার ব্যাপারে জানতো না, তাহলে তো বলতে হবে যে এদের মতো গান্ডু সুপারস্টার হয় না। কিন্তু আবার মোহনলালই তো দৃশ্যম বানিয়েছে, রাইট? মোহনলাল তো কত কালজয়ী ফিল্ম বানিয়েছে। তারা তো আমাদের থেকে অনেক বেশি পণ্ডিত লোক, ঠিক আছে। তা আমি অক্ষয় কুমারের কথা আমি ধরে নিচ্ছি যে ওকে চলো, ওকে পয়সা দিয়ে তুই যেখানেই ডাকবে ও সেখানেই চলে আসবে। ওর দেখার দরকার নেই কোন ডিরেক্টর কোন ইয়ে, ওকে তুই খালি পয়সা দিলে পরে ও চলে আসবে, ঠিক আছে, মুখ উঠিয়ে। কিন্তু মোহনলাল তো সেরকম তো নয়, অথবা তার প্রভাসের কথাই আমি যদি বলি, ঠিক আছে। আর এরা কিন্তু ইন্ডিয়ার মতো দেশ বলেই সুপারস্টার হয়েছে, না হলে এরা কিন্তু মানে আমি তোকে বলছি মানে আমেরিকান অ্যাক্টরদের তুই ইন্টারভিউ যদি শুনিস তাহলে তুই বুঝবি যে এরা খুব পণ্ডিত এবং এরাই আর্ট ফর্মটা মানে বোঝে খুব ভালো করে। প্রভাসকে যদি জিজ্ঞাসা করা হয় যে বড় বড় অ্যাক্টরদের নাম বলো, ও প্রবাবলি ওর ওর ইন্ডাস্ট্রির কতগুলো ওর আগে যারা সুপারস্টার ছিল তাদের নামইও বলবে, ঠিক আছে। প্রভাস কি আদৌ কোনো অ্যাক্টর তুই আমাকে বল না। আমার তো মনে হয় না প্রভাস কোনো রকম অ্যাক্টর। ও মনোজ বাজপেয়ীর মতো অভিনয় করতে পারবে কোনোদিন? ও না না, কোনোদিন পারবে না। পসিবল না, পসিবল না। বাট দে আর সুপারস্টার, কারণ ওর লম্বা চওড়া চেহারা আছে, ওর ফ্যান বেস ওকে খুব ভালোবাসে। হ্যাঁ, প্রভাস তো আর এমনি, প্রভাস তো নেপো কিড, প্রভাস তো ইটসেলফ নেপো কিড। হ্যাঁ মানে ওই মানে আমি তো নেপোকেট অ্যাঙ্গেল আজকাল আমি ঢুকতে চাই না, বাট ধরলে পরে ওটাই যায় ঢোকা যে না, ঠিক আছে কিন্তু ওর তোমার বাবা খুব একটা ছিল। কানাপ্পার একটা কেস কি তুমি জানো, যে কানাপ্পা সিনেমাটা 10 বছর ধরে বানানো হয়েছিল? হয়নি, মানে আমার 10 সাথে 10 বছর বছর ধরে আমি অ্যানাউন্সমেন্ট তোকে এসেছিল, বলছি তো, আমি 10 তোকে বছর বলছি আগে তো সিনেমাটা যদি অ্যানাউন্সমেন্ট এসেছিল। সে ডিসি তেও একটা সিনেমা ছিল ব্ল্যাক অ্যাডাম, যেটা 8-9 বছর ধরে হ্যাঁ, প্ল্যান হয়ে তারপর একটা বালের সিনেমা হয়েছে, ঠিক আছে। হুম। এবারে কি বলতো, ইট ইজ নট নেসেসারি যে 10 বছর ধরে কোনো সিনেমা পাইপলাইনে আছে মানে যেটা খুব ভালো হবে। প্রথম কথা যে কারাপ্পার যে হিরোটা, ওর তো মুখ দেখেই আমার ওকে অসুস্থ বলে মনে হচ্ছে, ওর মুখ চোখ দেখে। ওর কিছু এই ইন্টারভিউ বা লোককে নমস্কার করার কিছু দেখছিলাম আসছিল, ঠিক আছে। ও তো কেমন যেন একটা, ঠিক আছে, মানে ঠিক দেখে মনে হয় ওকে যেন খুব তাড়াহুড়োয় রয়েছে বা কেউ যেন ওকে কিছু যেন একটা বলবে, ঠিক আছে। ও এমন ভাবে কথা বলে, ওর মধ্যে তো হিরোইক কোনো ব্যাপারই তো নেই, ঠিক আছে, কোনো ব্যক্তিত্ব নেই, কোনো ও পার্সোনালিটি নেই, কোনো হচ্ছে বাড়ি যে কি যায় না। কানাপ্পার কেসটা হচ্ছে যে কানাপ্পার অ্যাকচুয়ালি রাইটার ডিরেক্টর এরা নয়, ঠিক আছে। কানাপ্পার যে ইনিশিয়াল রাইটার ডিরেক্টর ছিল, তো ও অনেক আগে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল, বাট তারপর কোনো প্রডিউসার পায়নি বলে ওই সিনেমাটার রাইটস যা যা ছিল ও হিরোটাকে বেঁচে দিয়েছে। হিরোটাই প্রডিউসার আর কি সিনেমাটা। এর বাবা ও হচ্ছে তেলেগু ইন্ডাস্ট্রি লেজেন্ডারি একজন অ্যাক্টর, ঠিক আছে, অনেক সিনিয়র অ্যাক্টর। এবার ওর ওর এবার কি বলতো, ওকে সবাই খুব রেসপেক্ট করে, সবাই রেসপেক্ট করে, যে কারণে তোমার ও পয়সা পয়সা আছে, ও কিনে নিয়েছে। কিনে নিয়ে কানাপ্পার স্ক্রিপ্টটা মানে রাইটার হচ্ছে এই হিরোটা, ঠিক আছে, আচ্ছা করে। এবার বাকি যারা যারা এই ধরো মোহনলাল এসছে বা প্রভাস যারা যারা এসছে না, এরা শুধু এই সম্পর্কের খাতিরে কাজটা করেছে, ইভেন ফ্রিতে কাজ করে যেত, এরা সব না, অক্ষয় সম্পর্কের কুমার খাতিরে আমি কাজ দেখলাম করেছে। ও বলছে যে অক্ষয় কুমার পয়সা নিয়েছে, অক্ষয় অক্ষয় কুমার কুমার তো পয়সা নিয়েছে। হ্যাঁ প্রথমে না রিলটার ওপরে লেখা ছিল যে অক্ষয় কুমার নাকি পয়সা নেয়নি, তারপরে পয়সা দেখলাম ও নিয়েছে। বলছে যে না, অক্ষয় কুমার পয়সা নিয়েছে, কিন্তু অক্ষয় কুমার কাজটা শেষ হয়ে যাওয়ার অনেক পরে, আগে থেকেই হুম চাইনি। আমি বুঝলাম যে হুম ওকে চলো, এটা আজকাল পরে পয়সা নেওয়াটাও পয়সা না নেওয়ার মধ্যে কাউন্ট হয়। সাউথের এবার অ্যাকচুয়ালি রিলের কেসটা ওপরে জানো, ওই কথাটা না লিখলে তো চলবে না। সাউথে এখন এই ব্যাপারটা আছে যে তুমি সম্পর্কের খাতিরে অ্যাক্টিং করছো। মেন প্রবলেম যেটা হয়েছে না, রাইটিং ফাইটিং তুমি গুলি মারো। এরা নিউজিল্যান্ডে গিয়ে শুট করেছে, হ্যাঁ। এবার ভাই তোরা একটা, প্রথমত কানাপ্পার অরিজিনাল স্টোরিটা যে 300 BC, সরি 3000 BC, ঠিক আছে।
3100 BC এরকমের ট্র্যাকটা পাওয়া যায় কানাপ্পা যে ছিল অ্যাকচুয়ালি। এবার এরা সেটাকে হিস্ট্রি চেঞ্জ করে নিয়ে এসছে সেকেন্ড সেঞ্চুরি সিইতে, মানে অনেকটা টাইমলাইন চেঞ্জ করেছে, কারণ ওই টাইমে করতে গেলে তোমাকে এবার অনেক একটু বেশি রিসার্চ করতে হবে, কতটা তো এদের ক্ষমতা নেই। তো এবার এরা সেকেন্ড সেঞ্চুরি সিইতে নিয়ে এসছে। এবার এরা দেখাতে গেছে কি যে এই ইনভেশন হওয়ার আগে ইন্ডিয়া কতটা সুন্দর ছিল, জিওগ্রাফি এক্সেট্রা। এবার ওটা করতে গিয়ে এরা ভুলে গেছে ভাই জিওগ্রাফি তো সুন্দর ছিল, কিন্তু আমাকে তো সেটা ইন্ডিয়ার মধ্যে আনতে হবে, মানে গল্পটা তো আন্ধ্রপ্রদেশে হচ্ছে, গল্পটা তো আমার নিউজিল্যান্ডে হচ্ছে না। এবার ওরা নিউজিল্যান্ডে শুট করেছে, করার পরে কি করেছে, এই যে তুমি ভালো করে দেখেছে যেহেতু যে এই যে যারা ধরো হান্টার যারা ট্রাইব গুলোকে দেখিয়েছে, হান্টার ট্রাইব, হ্যাঁ ও তো সব এদের আবার তো ওখানকার লোকজন নিয়েছে। প্রথমত এদের ড্রেসিং করিয়ে দিয়েছে এই আমেরিকার যে রেড ইন্ডিয়ান ছিল না, মায়ান যারা ছিল, হ্যাঁ ওই হ্যাঁ মায়া হ্যাঁ সভ্যতা টাইপের এদের ড্রেসিং করিয়ে দিয়েছে। এবার আমি এবার যখন আমি স্ক্রিপ্টটা দেখছি ভাই, আমি আমি বুঝতে পারছি না আমি কি দেখবো, মানে আমার ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম লাগছে, সামনেটা অন্যরকম লাগছে, তার উপর সেটা ভিএফএক্স সিজিআই দিয়ে আরো সেটাকে দেবড়ে দিয়েছে। এইটা মেন প্রবলেম সিনেমাটা। রাইটিং তারপরে আছে, তারপরে কি হচ্ছে, কানাপ্পার যে ডিরেক্টর এ হচ্ছে একটা সিরিয়ালের ডিরেক্টর, মহাভারত এরই ডিরেকশন হ্যাঁ করা হ্যাঁ যে হ্যাঁ মহাভারত ছিল। তো এগুলো সিনেমাটা এগুলো আমি সবই মোটামুটি জানি। হ্যাঁ তোমার সিনেমাটা দেখলে মনে হয় তুমি স্টার প্লাসের একটা সিরিয়াল দেখছো। তো আমার কি মনে হয় বলতো, লাইক দেখ এরা না কোথাও না কোথাও কি জানে যে দে আর মেকিং আ ব্যাড ফিল্ম, বা এরা পারে না। দেখ দেখ দৃষ্টান্ত, তুই ধর একটা কাজ পারিস না, ইউ আর গোয়িং টু বি দ্য বেস্ট পারসন হু নো যে তুই এটা পারিস না। ঠিক আছে, ধর তুই ছবি তুলতে পারিস না, তুই জানিস যে আমি ছবি তুলতে পারি না, আমি ছবি যদি তুলিও আমি নিজের কাছে রাখবো বা দুটা বন্ধু বান্ধবকে আমি ইয়ে করলাম, আমি এটা নিয়ে আমি কোনো এক্সিবিশনে গিয়ে আমি টাঙিয়ে দেবো না যে এরকম আমি ছবি তুলেছি। ওকে, এদের প্রবলেম হচ্ছে কি যে এরা অডিয়েন্সকে এতটা টেকেন ফর গ্রান্টেড নিয়ে বসে আছে, এতটা টেকেন ফর গ্রান্টেড নিয়ে বসে আছে যে দে আর লাইক কিছু তো অডিয়েন্স চলে আসবে কারুর তো। আর দেখ আমি তো এটাও শুনলাম যে ওই যে আগের বছর যে ওই মার্টিন বলে যে সিনেমাটা এসছিল, ঠিক আছে, ওটার মেকার প্রডিউসারদের সাথে এদের কোনো মানে লতায় পাতায় বোধহয় মাস্তুতো পিস্তুতো ভাইটাই এরকম সম্পর্ক বোধহয় আছে। এটা আমি শুনছিলাম একটা ইউটিউবারের ভিডিও। আমার কাছে মার্টিন এই সিনেমাটা থেকে বেটার সিনেমা, সিরিয়াসলি বলছি আমি। মানে আমার কাছে ভাই মার্টিন কানাপ্পার থেকে বেটার সিনেমা। কানাপ্পাকে আমার লেগেছে হচ্ছে গানপাত লেভেলের। গানপাত দেখেছো তুমি? অ্যাটলিস্ট টাইগার শ্রফের ফিটনেস ছিল, এই বালটার কোনো ফিটনেস আছে? ওই প্রথমে পাখি মারার জন্য যে শটটা ঘোড়া থেকে জাম্প করে, আমি খালি ভাবছি যে ভাই তুই কি উদ্গান্ডু, তোর ঘোড়া থেকে লাফানোর দরকার, তাহলে তুই ঘোড়ায় তুই উঠলিটাই বা তুই কেন? তুই এত বড় তীরন্দাজ, দেখ এই পুরো জিনিসটাই তুই ডিজাইন করছিস রাইট, তাহলে তুই দেখা যে কোনো পাহাড়ের মাথা থেকে বা কোনো টিলার মাথা থেকে দৌড়ে গিয়ে তুই শর্ট তুই নিচ্ছিস পুরো, মানে দড়ি দিয়ে যে টেনে টেনে যে তোলা হচ্ছে, যে নামানো যে হচ্ছে, বা ধর গুন্ডাগুলো যে পড়ছে, দড়ি টানাটানি পুরো পরিষ্কার, একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই তো। আর দড়ি টানা কি, দড়ি স্ট্রেট লাইনে টানছে, ঠিক আছে, ওকে, যে এরকম হয় যেটা অর্ধবৃত্তাকার বা ওরকম কিছু একটা না, স্ট্রেট লাইনে বেরিয়ে গেল লোকটা। বান্টু রে বান্টু। আর ঠিক আছে চল, স্ট্রেট লাইনে কি উড়ে বেরিয়ে গেলে পরে সেটা দেখতে বেশ কুল লাগে, কিন্তু সেখানে তাহলে ক্যামেরা মুভমেন্টটা এরকম রাখ, তাহলে তুই ক্যামেরা তুই তলায় রাখ, উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, যেটা দেখতে ভালো লাগে না। ক্যামেরা হরাইজেন্টালি ধরে একটা লোক হরাইজেন্টালি উড়ে বেরিয়ে যাচ্ছে, আমি লাইক বাবা। তো কানাপ্পা তো চলো, এগুলো হচ্ছে তোমার যেরকম সিনেমা আমরা এক্সপেক্ট করি সেরকমই হয়েছে। এবার একটু বাংলায় আসি, ঠিক আছে। এই যে প্রথম একদম ভিডিও স্টার্টিং আমরা যেটাকে নিয়ে কথা বলছিলাম, এই ঘর, মানে ঘরের মধ্যে ঢোকার যে সিনেমাটা আছে আর কি, যার নামকরণ, এই সিনেমাটা তোমার কেমন লেগেছে? জঘন্য। দেখ আমার এই সিনেমাটা জঘন্য লেগেছে না মাল্টিপল কারণে, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে কি যে আমি বেশ ভালো করে বুঝতে পারছি সিনেমার কোনো প্লট নেই, ওরা শুধুমাত্র টানছে জিনিসটাকে, ঠিক আছে, টেনে লম্বা করছে।
সিনেমাটা ওকে, শেষ হচ্ছে না, সিনেমাটা শেষই সিনেমাটা হচ্ছে না। শেষ হচ্ছে না, সিনেমাটা শেষ হচ্ছে না, সিনেমাটার প্লট খুব ইজিলি গেস করা যায়। ওরা ওই বাড়িটার মধ্যে ও খালি শাড়ি ফাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে, ওর সাথে দেখা হচ্ছে, ওর সাথে কথা হচ্ছে, ঠিক আছে, নরম নরম ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে, মাঝে মাঝে মিউজিক চলছে। কৌশিক গাঙ্গুলি প্রথমেও যেরকম ভাবে তাকিয়ে থাকতো, শেষেও সেরকম ভাবে তাকিয়ে আছে। কৌশিক গাঙ্গুলির বউ শুরুতেও যেরকম ভাবে কথা বলতো, শেষেও ওরম ভাবেই কথা বলছে, ঠিক আছে। আর ওদের খালি উৎকণ্ঠা, আরে ভাই তোদের ছেলে কন্ট্যাক্ট করে না, তোদের ছেলে তো অ্যাক্সিডেন্ট হয়ে থাকতে পারে, কন্ট্যাক্ট করার ট্রাই কর, পুলিশের কাছে যা। আমি এই জাবুই মেট ফেটিসটা আমি একদম বুঝি না। 6 মাস 9 মাস ধরে কন্ট্যাক্ট করেনি, এদিকে বাবা মা পুলিশের কাছেও যায়নি। আমি তো আরে দুদিন ভাই, বাড়িতে ফোন না করলে পরে আমার বাবা পুলিশের কাছে চলে যাবে, ঠিক আমার আছে। আমার যে জায়গা, মানে আমার যে জিনিসটা বেশ মানে বেশ হাস্যকর লেগেছিল, শুভশ্রী ওর হাজবেন্ডের প্রতি বিশাল কমিটেড, ঠিক আছে। হাজবেন্ড বাইরে আছে কিন্তু শুভশ্রী মারাত্মক কমিটেড সিনেমা, মানে সিনেমাটাতে ওর হাজবেন্ডের জন্য। এবার ভাই তোর এতটাই যখন কমিটমেন্ট ছিল, এতই যখন তুই তোর হাজবেন্ডকে ভালোবাসিস, তাহলে যখন ওই হিরো তোকে ঘুড়ি ওড়ানো শেখাচ্ছে, তো ওখানে কি ঠেকলো যে ভাই উইদিন আ সেকেন্ড তোর ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেল? দেখ, আমি তো কি এসব মানে নিয়ে এখন মন্তব্য আমাদের বলতে করার মানে আগে, ঠেকলোটা কি ঠেকেছিল ওখানে? না, আমি এইসব নিয়ে মন্তব্য করার আগে আমি খুব ভালো করে জানি ভাই, আমি বলচাল কিছু বললে পরেই ভাই প্রচুর লোক আছে উঠে এসে আমাকে উমেন ব্যাচার বলে দেবে, ওকে। বাট আমার আমার মনে হয় যে উম, ওটা একদম মানে প্রপার একটা পোর্ট্রেল হচ্ছে একটা উমেন চরিত্রে, ঠিক আছে, যারা চলে হ্যাঁ শুধুমাত্র হ্যাঁ 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 বেসড অন দেয়ার ফিলিংস, হ্যাঁ। ওকে, বেসড অন দেয়ার ফিলিংস, হুম দ্য ওয়ার্ল্ড রিভলভস অ্যারাউন্ড দেম, ওকে। তা হুম বাদ দিয়ে ভাই কোনো কিছুর সাথেই কোনো কিছুর কোনো রকম কম্প্রোমাইজ কিন্তু চলে না, ঠিক আছে। তো এতে আমার কিছু বলার নেই, ওকে। সে তো তুই দেখ না, আমি যদি গোটা সিনেমাটার প্লটের দিকে তাকাই, এই যে ছেলেটা জিতু কামাল, হুম। ওরই বা এত পুরকি কিসের তো আমি বুঝলাম না ভাই। ব- মানে 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 হোয়াট আর ইউ দেন, ওকে, দেন হোয়াট আর ইউ, ওকে। তুই একজনকে ভালোবাসতিস, তার শোন, বাদ দে এই সিনেমাটা না, বাদ দে, ঠিক আছে। এবার আবার অনেকে এর জন্য বলবে যে এই তোমরা তো ওই ফোবিয়া, ঠিক আছে, তোমরা তো এটা নিয়ে কথা বলছো না। আর তুই একটা জিনিস তুই বুঝবি, দুনিয়াতে পুরুষ বাদ দিয়ে আর যে কোনো জেন্ডার নিয়ে তুই যদি তাদেরকে ক্রিটিসাইজ যদি করিস, তাদের কাছে একটা করে টার্ম রয়েছে। ফোবিয়া তুই ফোবিয়া ফোবিয়া। মহিলাদেরকে ক্রিটিসাইজ করলে পরে তুই উমেন ব্যাসার, ঠিক আছে। গে আর ট্রান্স পিপলকে তুই ক্রিটিসাইজ যদি করার সাহস দেখাস, তাহলে তো তোকে হোমোফোবিক থেকে শুরু করে ট্রান্সফোবিক থেকে শুরু করে ভাই তোর নামে 4টে কেসও দিয়ে দেবে। দুনিয়াতে ফ্রিতে শুধুমাত্র পুরুষ জাতকে গালাগাল দেওয়া যায়। এই যে মেকার গুলো যাদের সিনেমাতে কোনো দম থাকে না, এরা এই লেজেন্ডদের ইউজ করে সিনেমাটার একটা বিজনেস প্রপস হিসেবে। যেমন এই সিনেমাটা হলো ঋতুপর্ণ ঘোষকে, বা আর একজন হ্যাঁ, খুবই মানে খুবই গুণী একজন আছেন, উনি সত্যজিৎ রায়কে নিয়ে একটা সিনেমা বানিয়েছিলেন। তো যদিও সিনেমাটা একদমই আমার পার্সোনালি ভালো লাগেনি, তো ওইটা। তারপর এখন তো যদিও সব সিনেমাতেই সত্যজিৎ রায় ঢুকিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তারপর হ্যাঁ, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, হ্যাঁ, এদেরকে ইভেন ইভেন এদেরকে তাও তো ট্রিবিউটে ঠিক আছে, নাম দিয়ে তুমি ঢুকিয়ে দেবে এদেরকে। সত্যজিৎ রায় রবীন্দ্রনাথ ঠাকুর তো বহু বছর ধরে চলে আসছে, কিন্তু যে ডিরেক্টর গুলোর মানে যে ডিরেক্টররা লেজেন্ডরা মারা যাওয়ার আগে তাদেরকে কেউ পুছতো অব্দি না, বাংলা অডিয়েন্স বলো বা সিনেমা মেকার ফিল্ম মেকার হোক, ধরো মৃণাল সেন, আমি ভাই হ্যাঁ, তিনি চলে যাওয়ার আগে তাকে নিয়ে আমি কাউকে কথা বলতে দেখিনি, ঠিক আছে। কাউকে, হঠাৎ করে তার ফ্যান গজিয়ে উঠলো। তোমার কি মনে হয় মানে আপকামিং যে সিনেমাগুলো আসছে বাংলাতে, ঠিক আছে, কি কিরকম হতে পারে? আপকামিং কি কি আসছে বাংলাতে? জিতের যে সিনেমা, আ- সেটা নিয়ে আমি বিলকুল হাইপ নই, প্রবাবলি আ- আমি কভারও করবো না ওটা। হুম। দেবের আমি যদি বলি, তাহলে আমি রঘু ডাকাত নিয়ে হাইপ, প্রজাপতিটা নিয়ে আমার বিন্দু মাত্র কোনো ইয়ে নেই। আমারও নেই, আমারও নেই। আহ, ইয়েটা নিয়ে বল, আরেকটা কি আসছে বল, ধূমকেতু, ওটা নিয়ে খুব হাইপড, ঠিক আছে, দেখা না, যাক কি হয়। রঘু ডাকাত আছে না? রঘু ডাকাত আছে, রঘু ডাকাতই তো, হুম। রঘু ডাকাত, রঘু হ্যাঁ ডাকাত আছে রঘু না? ডাকাত নিয়ে। আর ধূমকেতু নিয়ে মোটামুটি আমার একটা ইন্টারেস্ট আছে, প্রজাপতি টু নিয়ে আমার বিন্দুমাত্র কোনো ইন্টারেস্ট নেই।
আর খাদান টু আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই, বিকজ খাদান খুব বাজে সিনেমা। ওকে, এবারে আমি যদি আসি তোর জিৎ আর দেব বাদ দিয়ে আর কে আছে, আর তো সেরকম কেউ নেই। পারিয়া টু শুটিং শুরু হবে হবে শুনছিলাম, তো পারিয়া টু নিয়ে একটা ইন্টারেস্ট আছে। আমি অ্যাকচুয়ালি এই তথাগতদার একটা সিনেমা আছে তোমার এই সায়ন্তনের আর একটা সিনেমা আছে সরলক্ষ হোমস বলে, এই তো একদম 18 তারিখ রিলিজ আছে। ও জবে খুশি বেরোকে, একেবারেই ইন্টারেস্টেড নয়, আমি দেখতেও যাবো না, ঠিক আছে, মানে উইদাউট তারপর আ তোমার কোয়েশ্চেন। দেবী চৌধুরানী আছে, দেবী চৌধুরানী আছে। देवी चौधुरानी तो हम हिंदी में देखने जाएगा, ठीक है, हिंदी वर्जन आएगा ना, वो देखने जाएगा। बंगाली वर्जन क्यों देखे? Why do you need to watch Bengali films? Why do you need to watch Bengali films? ঠিক আছে। এছাড়া আমি আমি যদি মানে, কিন্তু আমার কথাটা হচ্ছে মানে কি বলতো, এই যে রিসেন্টলি প্রচুর বাংলা সিনেমা তো রিলিজ পেলো, আমি যদি এই বছরই ধরে নিই, মানে নববর্ষের পর থেকে বলি, এখন আমার এই প্রচুর বছর বাংলা সিনেমা রিলিজ মোটামুটি, পেয়েছে। হ্যাঁ আমার এই বছর মোটামুটি 7-8টা সিনেমা ভালো লেগেও গেছে, ঠিক আছে। আমি তোকে হ্যাঁ বলছি মৃগয়া, রাস আর অঙ্ক কি কঠিনে, যেগুলো হলে চলছে যা যা, তার মধ্যে এই তিনটে খুব ভালো লেগেছে। ওকে, খুবই ভালো লেগেছে তিনটে সিনেমা। তা বাদ দিয়ে না, আমারও পুতুল নাচের ইতিকথা আসছে মানিক বন্দ্যোপাধ্যায়ের, এই 1লা আগস্ট বোধহয়, ওটা আমি দেখতে হ্যাঁ যাবো, হ্যাঁ 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 হ্যাঁ। জেনুইনলি ইন্টারেস্টেড। এই যে নববর্ষ থেকে, মানে আমি যদি ফাইন্যান্সিয়াল ইয়ার হিসেবে ধরি, নববর্ষ থেকে এখনো পর্যন্ত বা বছরের শুরুতে জানুয়ারি থেকে এখনো পর্যন্ত তো প্রচুর বাংলা সিনেমা রিলিজ পেলো, ঠিক আছে, লাস্ট উইক অব্দি। তো তোমার কি মনে হয় মানে এই সিনেমাগুলো যে হচ্ছে ওয়ান আফটার অ্যানাদার, আর এত কোয়ান্টিটিতে, এতে এট দি এন্ডিং ইন্ডাস্ট্রির কোনো লাভ হচ্ছে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কোনো এফেক্ট পড়ছে? দেখ, তুই যদি দেখিস ভালো করে, তাহলে বুক মাই শোতে এখনই দেখবি যে 10-12টা বা 13-14টা সিনেমা তো চলছে। একে তো বাংলা সিনেমাকে শো দেয় না, তার মধ্যে এতগুলো সিনেমা কেউই সফল হচ্ছে না। এর মধ্যে ভালো তুই চিন্তা কর, মৃগয়া কতদিন আগে বেরিয়েছে, মৃগয়া এই তো হার্ডলি রিসেন্টলি 10 দিনও হয়নি, এক সপ্তাহ একটু 10 এক দিনও সপ্তাহ হয়নি, 2-3 দিন বেশি। 27 না 28 তারিখ রথের দিন মতো বার এসছে, হয়েছে। রথের দিন এসছে, এক সপ্তাহ একটু বেশি। এবার মৃগয়ার এখন কটা শো চলছে বলতো? কটা আমি গুনে নি এখন। গোটা কলকাতায় 6টা না 7খানা। এবার অরিত্র দত্ত বণিক, মানে ওটা না লিখলে পরে আমি জানতে পারতাম না যে মৃগয়ার বাজেট 3 কোটি টাকা, ঠিক আছে। বাহ, ফার্স্ট উইকে আমি শুনলাম, কমেন্ট একজন লিখেছে, সেটা দেখলাম নাকি 23 লাখ টাকা নাকি কামিয়েছে। তার মানে কত বড় লস তুই ভাবতে পারছিস। আর অরিত্র দত্ত বণিক ওখানে অনেক কিছু লিখেছিল, যে আমরা লগ্নিকারীদেরকে প্রমিস করেছি, আপনারা লভ্যাংশের সঙ্গে আপনারা মুনাফা নিয়ে যাবেন, হ্যান ত্যান। দেখ, একজন স্বনামধন্য পুলিশ অফিসার গল্পটা লিখেছে, সিনেমাটাকে পাবলিশিং করার জন্য বা অ্যাডের জন্য ইভেন কি হোর্ডিং পর্যন্ত কিছু কিছু জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে। সেটার পেছনেও ভালো, আমি যদি story মতো জানলাম অ্যাডভার্টাইজমেন্ট যে- বলি, মানে হোর্ডিং এর দিক থেকে কিন্তু ভালো অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে। আমি তো রেগুলারলি দেখছিলাম রাস্তাঘাটে, কলকাতা হ্যাঁ, এবং ভালো হোর্ডিং এবং করেছিল, kind বড় of বড় লেভেলের। কলকাতা পুলিশকে রেসপেক্ট জানিয়েই নাকি এরকম করা হয়েছে বা সামথিং এরকম কিছু আমি পড়ছিলাম। ওকে, কিন্তু কথাটা দিয়ে যদি, মানে আমি এখন এই কথা বলতে পারি, যদি 3 কোটি টাকা ইনভেস্ট হয়ে থাকে এই প্রজেক্টটাতে, আমি সরি টু সে, আমার কিন্তু মৃগয়া সিনেমাটা ভালো সিনেমা লেগেছে, আমার ভালো লেগেছে সিনেমাটা, সত্যি কথা বলে ভালো হ্যাঁ, রিভিউ বাট দিয়েছি। 3 কোটি টাকার আমারও মনে হয়নি। 3 কোটি টাকার তুই ওটাই বলবি হচ্ছে 3 কোটি টাকা 3 কোটি টাকা কি করে হবে, 3 কোটি টাকা কি করে হয় এটা? 3 কোটি টাকা আমারও মনে হয়নি হয়নি। আমাদের। আমার মনে হচ্ছে যে অ্যাকশন সিন গুলো 3 কোটি টাকার তুলনাতে অ্যাকশন সিন গুলো তো দুর্বল ভাই, ঠিক আছে। প্রচন্ড দুর্বল, প্রচন্ড ইভেন কি তুমি গুলি গোলা লোকে খাচ্ছে, রক্ত বেরোচ্ছে বা এফেক্ট, তুমি ব্লাস্টই তুমি করতে পারছো না 3 কোটি টাকাতে একটা। দ্যাট ইজ রিয়েলি নট কনভিন্সিং, খুব এনজয়েবল একটা সিনেমা ভাই, ডায়লগ সিনেমাটা ভালো হয়, ক্যারেক্টার ওগুলো হেভি মস্তির ভাই, ওগুলো হেভি মস্তির। সিনেমাটার মধ্যে ডিটেলিং ছিল, মানে ওয়ার্ল্ডটাকে নিয়ে ডিটেলিং। হ্যাঁ, ডিটেলিং, মানে দেখ, মানে পুলিশে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, ঠিক আছে, ওটা দেখাটা একটা খুব বিশাল বড় ব্যাপার। লুপহোল টুপোল গুলো একেবারেই নেই। এটাই যদি আমাদের ফার্স্ট বয়ের সিনেমা যদি হতো, ঠিক আছে, ফার্স্ট বয়ের টেক্কা দশম অবতার যদি হতো ভাই, লুপহোল গুনে শেষ করা যেত না কতগুলো লুপহোল আছে। তুমি টেক্কার নাম নেবে না আমার সামনে, ঠিক আছে,
ভাই লোকটা আমি নাম নেবে না। টেক্কা যখন বেরিয়েছে তখন আমি কলকাতায় ছিলাম না। আমি কলকাতাতে অনেক পরে ফিরে টেক্কা রিভিউ করেছি, তাতে লোকে আমাকে গালাগাল দিয়েছে যে এসেই তুমি ঠিক আছে একটু প্লট হোল, খালি সেগুলো খুঁজে বার করতে হবে। কেউ কেউ এরকমও বলেছে তুমি যে একটা সিনেমা দেখার সময় এত কিছু খেয়াল করো কি করে। আর তার আরে উপর ভাই it is তার open. সাথে তার সাথে যখন ওই আরেকটা যেটা নাম বলে দশম অবতার যখন রিলিজ করেছিল, ওটা 2023-এর দুর্গাপুজোতে রিলিজ করেছিল। আর 2023-এর দুর্গাপুজোটা না মানে আমার এত বাজে কেটেছিল, মানে একটা ভালো সিনেমা রিলিজ করেনি। এইটা বাঘাযতীন ভাই, বাঘাযতীন দেখছি মানে সিনেমাটা একে তো শেষ হয় না, তার উপর জান হয় তাই দেখানো, দ্বিতীয়ত জান হয় তাই দেখাচ্ছে। বাঘা যতীন লিটারালি ইট ইজ নট আ মুভি, ইট ইজ আ ফাকিং স্লিপিং পিল। হ্যাঁ, জানে ভাই আমি বলছি তোমাকে, এটা আমি কাউকে কোন বলি যে আমি সিনেমাটা মানে ঘুম পেয়ে যাচ্ছে ভাই। আমি ভেবেছিলাম যে সিনেমাটা গোলন্দাজ ইজ আ বোরিং আমি ফিল্ম। সিনেমাটা আমি দেখেছিলাম লেকে, মানে লেক মলে সিনেপলিসে। আমি আচ্ছা, সত্যি কথা বলছি, আমি 300 টাকা খরচা করে সিনেমাটা আমি দেখেছিলাম। হল হাউসফুল ছিল। কিন্তু বোধহয় লিখেও আমি ছিলি না এটা, আমার কমেন্ট হ্যাঁ বক্সে বোধহয় তুই লিখেও ছিলি। আমি হল হাউসফুল। আমি সিনেমাটা শুরু হবার মোটামুটি আধা ঘন্টা 45 মিনিট পর দেখছি হলের প্রায় 90% লোক ফোন ঘাটছে। হলের 90% লোক ফোন ঘাটছে। ইট ওয়াজ হরিবল, ইট ওয়াজ তার উপর হরিবল। আমি হিস্ট্রিতে তো আমি আসছি না, আমি হিস্ট্রি পোর্শনটা তো আমি আসছি না। আমি তো ফলোই করতে পারিনি। বাঘা যতীন মেবি হ্যাঁ রেয়ারেস্ট অফ দ্য বেঙ্গলি সিনেমা যেটার কোনো সিন হয়তো আমার এখন মনে নেই, পুরো আবছা হয়ে গেছে cinema, ঠিক আছে? একটা সিন আমার হয়তো মনে নেই, ঠিক আছে? আর কি বোকা বোকা, কোনো খালি একটার পর একটা সিন হচ্ছে আর বেরিয়ে যাচ্ছে, সিনের সাথে সিনের কোনো সিঙ্ক নেই। আর সিনক্রোনাইজেশন নেই। অ্যাকশন সিন গুলো কি খারাপ। নৌকোর মধ্যে একটা অ্যাকশন সিন আছে, একটা ওই অস্ত্রাগার লুণ্ঠন ওই ঘোড়ার গাড়ির উপর অ্যাটাক করবে, আর লাস্টে নাকি RRR এর টিম নাকি ভিএফএক্স দিয়েছে লাস্টের বাঘ আরে দেখে। লাস্টের অ্যাকশন সিনে মানে রীতিমতো আমি এটা দেখেছিলাম যে ও বাঘা যতীনের যে যারা ছিল আর কি, ঠিক আছে, ওরা অস্ত্র ফেলে দিল, ওরা অস্ত্র ফেলে দিল। এদের কাছে আর বোম টোম কিচ্ছু নেই। পুলিশ ওদিকে বোম ইউজ করছে না, ব্রিটিশ পুলিশ বোম ইউজ করছে না, এদের কাছেও বোম নেই, এরা অস্ত্র ফেলে দিয়েছে। তারপরে ভাই ওখানে বোম ফাটছে কোথা থেকে? রিসেন্টলি রিসেন্টলি তোমার কোন সিনেমাটা প্রচন্ড বেশি ডিসঅ্যাপয়েন্ট করেছে? কারণ মানে যেটা দেখে তোমার ট্রেলার দেখে মনে হয় খুব ভালো, বাট সিনেমাটা দেখে তোমার ইয়ে হয়ে গেছে, না ভাই। এরকম কিছু নেই, সেরকম কিছু নেই আমার। রিসেন্টলি তুই যদি বলিস তাহলে F1, আমারও মানে লোকে আমারও এমন আমারও বলছে না যে কি না কি একটা হয়ে যাবে। আমি এবারে আমি আমার আর কালকে F1 আমার জন্য কাজ করেনি, আর একটা রিজন আছে কি বলতো, কারণ আমি অ্যাকচুয়াল ফর্মুলা রেসিং আমি ফলো করেছি একটা সময়, এখনো মাঝে আচ্ছা মাঝে আমি দেখি। ফলে আমি এই যে রেসের যে ইনফরমেশন গুলো, দিস ইজ নাথিং নিউ টু মি, No. ঠিক আচ্ছা, আছে? আমার এখানে আমার কাছে যে কেসটা, যে আমি ফর্মুলা ওয়ান খুব একটা কখনো ফলো করিনি, তো সিনেমাটার হুম। এই সিনেমাটাকে আমাকে কিছু ইনফরমেশন আমাকে দিয়েছে, দ্যাটস ট্রু। বাট লোকে যতটা বলেছে আর কি, মানে হেভি সিনেমা, মানে ওয়ান্স ইন আ লাইফ এক্সপিরিয়েন্স হবে, বিগ স্ক্রিনে যাও। আমি ভাই সিনেমাটা গেছি আইম্যাক্সে, আমি সিনেমাটা সেই জন্য আমি গেছি আইম্যাক্সে। আর এরা লিখেও দিয়েছিল যে ফিল্ম ফর আইম্যাক্স, আমি গেছি আইম্যাক্সে। ভাই প্রথমত দুটো জিনিস, একটা এমন আহামরি কোনো এক্সপিরিয়েন্স আমাকে দেয়নি সিনেমাটা, সত্যি কথা বলতে। ইভেন নট ইভেন দোজ রেসিং সিনস, মানে বিশাল হুম। আমার মাইন্ড ব্লোন হয়ে গেলে এমন কিছু আমাকে দেয়নি। মানে যে লেভেলে আমাকে ধরো ওপেনহাইমার দিয়েছে, যদিও ওপেনহাইমার এই ধরনের সিনেমাই নয়, ওর একটা বেসিক একটা ড্রামা ছিল। আমাকে যে এক্সপিরিয়েন্স ওপেনহাইমার দিয়েছে, বা ধরো অ্যাভাটার দিয়েছে, বা টেনেট দিয়েছে, ঠিক আছে, বাট রিসেন্ট টাইমে আমি যদি এর আগে বলি, ধর ইভেন মনস্টার ভার্সেস সিনেমাগুলো আমাকে দিয়েছে, সেই লেভেলে তো যায় না। ইভেন তো আমি টপ গান বললাম, ইভেন ফাইটার, আমি টপ গান মানে ফাইটারের কথা বলছি ঋত্বিকের, ওটা আমি আইম্যাক্সে দেখেছিলাম, ওই লেভেলে যায় না। সেকেন্ড হচ্ছে সিনেমাটার মধ্যে কোনো আর্ক নেই, কোনো বিল্ডিং নেই, মানে
না আমি ক্যারেক্টারটার সাথে রিলেট করতে পারছি, তার কোনো ইমোশনাল কোনো আমি ইয়ে নেই। একটা লাইনে গল্পটা বলে দিতে পারি। একটা পুরনো বন্ধু তার আরেক বন্ধুর কাছে এসে বলছে, তুই ভ্যানে করে কতদিন থাকবি, তুই আমার ওই রেস তুই লর। সেখানে গিয়ে টেকনিক্যাল টিম হেডের সাথে একটুখানি প্রেম হচ্ছে, যে প্রথমে অপমান করছে তারপর সেক্স টেক্স করে নিচ্ছে, ঠিক আছে, কি করে ডেভেলপ করলো ভগবান জানে। এবং হ্যাঁ। সেখানে অলরেডি একটা ছেলে রয়েছে যেখানে আবার রেস নিয়ে একটুখানি ব্যাপার স্যাপার আছে, দুটো লোকের মধ্যে ইগোর ক্ল্যাশ হচ্ছে, তারপর এনিওয়ে ও প্রমাণ করছে যে হি ইজ দ্য টিম প্লেয়ার। বল 2 ঘন্টা 35 মিনিটে আমি যা বললাম, এর থেকে বেশি আর কিচ্ছু রয়েছে? আর ইজ দেয়ার আরেকটা এনি জিনিস স্টোরি আছে, আর প্যাচ? আরেকটা জিনিস আছে যেটা খুব দরকার ছিল, যে যখন রেসটা হচ্ছে না, ওখানে প্রথমত দুটো জিনিস ছিল, একটা হচ্ছে সিরিয়াসনেস আর একটা হচ্ছে অ্যাড্রিনালিন রাশ। হুম। এই দুটোই মিসিং ছিল। মানে আমি ভাই, আমাকে তো সারপ্রাইজ হতে হবে না, বা আমাকে তো টেনশন ফিল করতে হবে, ওই টেনশনটাই ছিল না ওখানে। তো আমি কি দেখবো? তারপর তো সিনেমাটা 3D তে নয় 2D তে রিলিজ করেছে। না, টেনশন দেখ, F1 এ কি হয়, তুই যতক্ষণ অবধি একটা ট্র্যাক কিভাবে কাজ করছে বা ওই ট্র্যাকের চ্যালেঞ্জেস কি আছে তুই না জানবি, ততক্ষণ অবধি তোর টেনশনটা আসবে না। হুম, এবার তুই প্রথমবার তুই দেখছিস, তোর কাছে জিনিসটা খুব ইজি যে গাড়ি চলছে, হুম। ঠিক আছে, তোর কাছে খুব ইজি যে গাড়ি চলছে। ওই ট্র্যাক কেন কুখ্যাত, কি জন্য কুখ্যাত, গাড়ি, আমি সেটা বলছি না, আমি আমি সেটা আমি আমি ক্যারেক্টারটা দেখতে হবে, যে ওদের মধ্যে তো টেনশন আমাকে দেখতে হবে। ওর মধ্যে এগুলো নিয়ে কোনো কনভারসেশন নেই তো। ধর ওদের নেই কাছে তো। এগুলোই হচ্ছে গিয়ে একটা মানে মেন হার্ডেলের মতো। এবার ওরা দুজন দুজনের সাথে কমিউনিকেট করবে, ওদের কমিউনিকেশনের মাধ্যমে অডিয়েন্স বুঝবে যে এখানে চ্যালেঞ্জেসটা কোথায়। সেটার তো কোনো স্কোপই নেই, কারণ তখন সিনেমাটা ফুল টেকনিক্যাল হয়ে যাচ্ছে, ঠিক আছে। ও ইঞ্জিনিয়ারদের সাথে কলে এমন ভাবে কথা বলছে, ওগুলো টেকনিক্যাল জার্গন, ওগুলো আমরা শুনছি, বাট ওগুলো শুনে তোর বিপদের ইয়েটা তুই পুরো ফিল করবি না। আমি যেখানে না, মানে আমি যে এক্সপিরিয়েন্সটা, সত্যি কথা বলতে, মিশন ইম্পসিবল ফাইনাল রেকর্ডিংটা থেকে হয়েছিলাম, যেখানে সিনেমাটা আমি আইম্যাক্সে দেখিনি, আমি আমাদের উদয়ন সিনেমা হলে দেখেছিলাম, ঠিক আছে। যে এক্সপিরিয়েন্সটা আমার ওখানে হয়েছিল, স্পেশালি ওই যেটা আন্ডার ওয়াটার সাবমেরিনের সিনটা ছিল না, তো সাবমেরিনে ঢুকবে, দিয়ে ভেতরে নিউক্লিয়ার টর্বিডো গুলো, সাবমেরিনটা রোল খাবে, টর্বিডো গুলো পড়ছে, ভেতরটা আবার জল ভরে যাচ্ছে, ও বেরোতে পারছে কি বেরোতে পারছে না, ওখানটা আমার, আমি লিটারালি বলছি, আমি ওখানে সিট ধরে ফেলেছিলাম। মানে এত টেনশন হয়েছে সিনটা দেখতে দেখতে, সিরিয়াসলি বলছি। তো ওটাতে আমি আমার ফিল অত করতে পারছি, আমি এটাতে ফিল করতে পারছি না ভাই। আমি তোকে বলছি, আমি আই গেট ইউর পয়েন্ট কমপ্লিটলি। আমার এমআই এর লাস্ট দুটো সিনেমা আমার অতটা ভালো লাগেনি, যতটা ভালো আমার 4 নম্বর সিনেমাটা বা 6 নম্বর সিনেমাটা লাগে বা 5 নম্বর না না, সিনেমাটা। আমি আমি সিনেমাটাকে আহামরি কিছু বলছি না, আমি সিনটার স্টেজিংটাকে বলছি। হ্যাঁ, কিন্তু হ্যাঁ এক্স্যাক্টলি এটা আমারও পয়েন্ট, যে এই সিনগুলোতে বা ধর তোর লাস্টের প্লেনের যে সিকোয়েন্সটা, হ্যাঁ, লাস্টের প্লেনের যে সিকোয়েন্সটা, ইউ উইল ফিল দ্যাট অ্যাড্রিনালিন, ওকে। হুম হুম। ওই সাবমেরিনের ভেতর তো মনে হচ্ছে যে ভাই এরকম ভাবে জিনিসটা বারবার যদি ঘোরে, ভুল করে কোন একটা ওয়েট বক্স বা কোন একটা টর্পিডো ওর ওপর পড়লে পরে, ঠিক আছে, বেসিক্যালি ওর সেন্টার অফ গ্র্যাভিটি বারবার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, বারবার। ও এই দেয়ালে দাঁড়িয়ে আছে, ঘুরে ওই দেয়াল চলে যায়, ওকে ঘুরে ওই দেয়াল, ওকে ডচ করতে হচ্ছে। তার মধ্যে অক্সিজেন শেষ হয়ে যাওয়ার একটা ব্যাপার রয়েছে, যে এরপরে গিয়ে কিছু, বা আমি তো খালি ভাবছি যে ভাই ওর স্যুট যদি ড্যামেজ যদি হয়ে যায়, ও তো ভাই তার উপর তো স্যুট খুলে নিয়েছিল, ও তো স্যুট খুলে নিয়েছিল। খুললো স্যুট তো একদম লাস্টে গিয়ে খুললো, একদম উপরে উঠে। আর সেটাই এখানে F1 এ কি হচ্ছে, একটা রেসের পরে আরেকটা রেস চলে আসছে। তুই আমাকে দেখতে তো, আমাকে আগে ফিল তো করতে দে জিনিসটা, একটা স্টেজে পরে একটু টাইম তো দে, ওকে ভাবতে তো দে। সেটাই তোমার ফেভারিট সিনেমা KGF, KGF এ তোমার সেকেন্ড হাফে যখন ও যাবে বাইকটা নিয়ে অ্যাটাক করতে, ঠিক আছে, কোল ফিল্ডের মধ্যে, কোলার গোল। মেরেটেরা, না না, তখন গোল্ড ফিল্ডে কোলার, KGF এ তখন ঢোকেনি, ঢোকার আগে, মানে হ্যাঁ হ্যাঁ, ট্রাকটাকে যখন উঠবে, আমি ওখানে বুঝতে পেরেছি কোনটার কথা বলছিস, যেখানে ও বাইক নিয়ে পুরো ঝাঁপ মেরে ঢুকবে তো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে তুমি বলো না ভাই, ওটা হচ্ছে সিন। এদিকে চাচা গল্প বলছে, চাচা ওই শেট্টি ভাইকে গল্প বলছে, শেট্টি ভাই বলছে যে রকি যা পে গিয়া উধার ও মর জায়গা, উধার ও
কি জানো সাপ না নেউল কিছু একটা ইয়ে করেছিল, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তখন ওকে চাচা এক্সপ্লেন করবে যে কি জঙ্গল মে আগ লাগনে वाले है सब आप उस तरफ जाना मत। ভাই দেখ প্রশান্ত তো আমি বলবো যে বিল্ড আপের কিং, ঠিক আছে, যে কি করে বিল্ড আপ দিতে হয় একটা সিনকে পুরো ফাটানোর আগে। তোমাকে কিন্তু আমি বলেছিলাম, তোমাকে বলেছিলাম মনে হয় তুমি যখন সালার দেখে বাজে রিভিউ করেছিলে, তোমাকে আমি বলেছিলাম দাদা তুমি সিনেমাটা আর একবার দেখো। আমি দেখেছি আরেকবার, স্টিল নট আমার সালার দারুণ লাগে সিরিয়াসলি। কিন্তু হ্যাঁ মানে আমরা প্রশান্ত নীলেরকে যে টিপিক্যাল প্রশান্ত নীল এক্সপেক্ট করি সেটা আমরা সালারে পাই না। আর হ্যাঁ প্রশান্ত নীল চাইও নেই সেটা, মানে ও চাইলে অনেক কিছু দেখাতে পারতো, বাট ও না দেখ, কি করেছে। আমার আমার মনে হয়েছে, আমার এটা মনে হয়েছে যে স্টোরি টেলিং প্রসিডিওর ওয়াইজ মেবি সালার হয়তো মেবি ভালো সিনেমা, ঠিক আছে, বাট প্রবলেম কি হয়েছে জানি, সালারে যারা সাইড অ্যাক্টর না, কেজিএফ এর যারা সাইড অ্যাক্টর ছিল, দে আর ফাকিং স্ট্রং, এবং ওরা না দর্শকের মধ্যে থেকে ইমোশনটা বার করে নিয়েছে। সালারের যারা সাইড অ্যাক্টর ছিল না, দে আর ফাকিং ক্রিঞ্জ, দে আর সো ক্রিঞ্জ। আর ওটাই হ্যাঁ হ্যাঁ, ওরা প্রভাসের ধারে কাছে আসে না, ওরা ওই দেবার ধারে কাছে ওরা আসতে পারছে না। আর এই প্রভাসের এই যে স্লো ওয়াকিং বা ধর মারামারি, আমার যেটা প্রশান্ত নীলের সিনেমার সব থেকে বড় প্রবলেম, যে ও যখন মারামারি দেখায় না পুরো টিপিক্যাল, মানে একটা লোককে মারছে আর 30 ফুট দূরে যাচ্ছে, 40 ফুট দূরে যাচ্ছে, যা খুশি তাই হচ্ছে, ঠিক আছে, কোরিওগ্রাফির কোনো মা বাপ নেই, যেটা আমার একদম পোষায় না ভাই, যেটা আমার একেবারে পোষায় না, ঠিক আছে। আর এই যে বারবার যে ভিলেন সেন্ট্রিক, ঠিক আছে, অনেকগুলো ভিলেন, তারা নিজেদের মধ্যে প্ল্যানিং প্লটিং করছে, খুব ইন্টারেস্টিং, কিন্তু আমার না সামাও, আমি তোকে বলছি যে কেজিএফ আর কেজিএফ চ্যাপ্টার 2 আমার কাছে বিট করা খুব কঠিন। আমি সালার দেখেছি, আমি এটা বুঝেছি যে সালারে অনেক রিপোর্ট দিয়েছে, আমি সালার 2 দেখে মেবি পুরো জাজ করতে পারবো যে পুরো সাগাটা আমার কেমন লাগলো। যদি নীল নিজেই বলেছে, নীল তো নিজেই একটা ইন্টারভিউতে বলেছে যে আমি ভাই স্যাটিসফাইড নই সালার থেকে। হতে পারে, হতে পারে, হ্যাঁ সেটা যদি হয় তাহলে তো খুবই ভালো, কারণ আমি সালার, দেখ আমি তোকে একটা সিম্পল হিসাব দিই শোন, কেজিএফ চ্যাপ্টার 1 আমি 3 বার দেখতে গেছি হলে, ঠিক আছে, তখন ব্যাঙ্গালোরে থাকতাম, 3 বার দেখতে গেছি। কেজিএফ চ্যাপ্টার 2 এখানে আমি হলে 5 বার দেখতে গেছি। প্রথম দিন সাউথ সিটি, আমি 4 বার গেছি প্রথম দিন, তারপরে মানি স্কোয়ারে, তারপরে তারপরে তোর হিন্দ আইনক চাঁদনি চকে যেটা, ওটাতে গেছি, তারপরে তোর বারাসাতে স্টার মল রয়েছে, বারাসাতের স্টার মলে গেছি, ওটাতে বাবা মাকে নিয়ে গেছিলাম। আর তোর এই উল্টোডাঙ্গা থেকে এই শ্যামবাজারের দিকে তোর এই স্টার থিয়েটার আছে, ওখানে একবার গেছি, ঠিক আছে। তো সালার আমার মাসির বাড়ির পাড়া ওটা স্টার থিয়েটার, সালারে সেখানে প্রথম দিন দেখতে গেছি, এবং আমরা গেছি ওই সাউথ সিটিতেই দেখতে, ঠিক আছে, কিন্তু আমরা প্রথম দিন দেখেই বিলাই এই সিনেমাটা আর দ্বিতীয়বার দেখবো না, অ্যাটলিস্ট হলে যেতে আর দেখবো না। ওকে, সো ইট হ্যাড কেজিএফ ওয়াজ মানে ইট ওয়াজ আ বিউটিফুল মেমোরি। মাইরি বলছি, আমরা যখন দেখে বেরোচ্ছি না, মানে আমরা, তোমাকে আমি নিজে এক্সপ্লেন করতে, আমরা কি ঘরে বেরোচ্ছিল আমরা দেখে সিনেমাটা। এটা কেজিএফ চ্যাপ্টার 1 এর কথা বলছিস তো? হ্যাঁ 1। আমি যেই ছেলেটার সাথে 4 বার দেখতে গেছি কেজিএফ চ্যাপ্টার 2, আমার খুব ক্লোজ একটা বন্ধু, আর একবার তো আমি বাবা মার সঙ্গে দেখতে গেছি, ও কেজিএফ চ্যাপ্টার 2 6 বার দেখেছে। ও দার্জিলিং বেড়াতে গেছিল, দার্জিলিং এর ওখানে একটা মল আছে, ওই মেন ওই স্পটটার ওখানে, ও সেখানেও একবার দেখেছে। তা কেজিএফ চ্যাপ্টার 1 যখন বেরিয়েছে তখন ওর কোনো আইডিয়া নেই, ওকে আমি পরে বলেছি যে এরকম একটা সিনেমা বেরিয়েছে, তোদের কি কলকাতায় শো এসছে, তাহলে দেখতে পারিস। এবার ওর তখন দেখা টাকা হয়নি, ও পরে যখন সিনেমাটা দেখেছে প্রাইমে, ও রাত 2:30টার সময় আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস নোট পাঠিয়েছে, ভাই আমি একসঙ্গে কাঁদছি হাসছি, আমার কি হচ্ছে বুঝতে পারছি না ভাই, আমি ঘরে পুরো ফুল সাউন্ডে কালকে শুনবো রাত্রিবেলা বলে আমার পুরো বক্স গুলো বাজাতে পারিনি, কালকে ফুল সাউন্ডে দেখবো ভাই ঘর বন্ধ করে। হ্যাঁ ভাই এটা কি ছিল ভাই, ঠিক আছে, তো ওইটাই, ওই এফেক্টটা ভাই ক্রিয়েট করা নেক্সট টু ইম্পসিবল ভাই, জানি না।
আজকে তো এটা হলো, আর আমাদের হাতে বেশি আজকে সময়ও নেই, আর 3-4 মিনিট আছে, 2 মিনিট মতো আছে। তো তোমার আপকামিং কোন সিনেমা নিয়ে তোমার একটু হোপ আছে? আমি যদি হিন্দি, তামিল, তেলেগু, বাংলা সব নিয়ে বলি। দেখ, আমার কুলির দিকে আমার একটুখানি চাহিদা আছে, যে কুলিটা যেন আমি একটু ভালো হয়। আমি ওটা চেন্নাইতে দেখবো, ওটা আমি চেন্নাইতেই থাকবো, ওটা আমি চেন্নাইতে দেখবো সকালবেলা। এবার কুলি আমার প্রথম দিন দেখা হবে না, কারণ তখন আমি এখানে থাকবো না, আর আমি আচ্ছা ব্যাঙ্গালোরেও থাকবো না যে ওখানে আমি যাব দেখতে। ভেট্টাইয়ান যেরকম আচ্ছা। ব্যাঙ্গালোর দেখতে গেছিলাম, আলাদাই হ্যাঁ ক্রাউড ভাই। সকাল হ্যাঁ 4টে থেকে 800 টাকা টিকিটের দাম, সব হাউসফুল, ঠিক আছে? ওকে ওকে, ওখানকার লোকজন আলাদাই ইমোশনে চলে ভাই, ঠিক আছে? কিন্তু আমি কুলিটা নিয়ে একটুখানি এক্সাইটেড। আর সেরকম ভাবে বলতে, সেরকম আর কোনো ফিল্মই নেই রে এবছর। ওই না, আর নেই খুব হলিউড একটা। সিনেমা আছে, ওয়েপন্স আছে, যেটা দেখার জন্য একটুখানি এক্সাইটেড আছি আমি হালকা ফুলকা। হুম। ওয়েপন্সটা ভালো, ওই জ্যাক ক্রেগার যে তোর বারবারিয়ান বানিয়েছে, ওটা সিনেমায় আমি ইন্টারেস্টেড আছি। সুপার হিরো জনরে তো ইজ লাইক ডেড ফর মি। ওকে, তার মধ্যে এই আমাদের জার্মস গান্ডের সুপারম্যান আসছে, ঠিক আছে? তা নিয়ে তো আমার কোনো রকম এক্সাইটমেন্ট নেই। আমি সিনেমার লিক থেকে শুরু করে সবই, গোটা সিনেমাটাই আমি আমার জানি। আমি মালিকটা দেখতে, মালিকটা নিয়ে আমার হোপ আছে। মালিকটা, হ্যাঁ, মালিক নিয়ে আমার হালকা। এবার দেখ বলতো, হোপ আছে, শোন, হ্যাঁ। তুই যেরকম জিজ্ঞাসা করছিস না, মানে ওই লেভেলের এক্সাইটেড আমি একটাই সিনেমা নিয়ে, ওই কুলি সেটা কুলি কুলি কেজিএফ কুলি, চ্যাপ্টার হ্যাঁ। 3। ওটা কবে আসবে ভাই? ঠিক আছে, ওকে। না, কান্তারা টুটা নিয়ে আমি একটু হোপফুল আছি, আমি হোপ আছে আমার কান্তারা কান্তারা টুর টুটা একটা নিয়ে। পোস্টার বেরিয়েছে, তো কান্তারা টুর পোস্টারটা আমি দেখলাম। ভালো ভালো বানিয়েছে, ভালো বানিয়েছে। ভালো বানিয়েছে, ঠিক আছে, হুম। মানে খুব একটা বেশি ওটা কিছু না। ক্যারেক্টার ফার্স্ট লুক, ওটা ক্যারেক্টার ফার্স্ট লুক টাইপের বানিয়েছে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক মানে আছে। দেখ, আজকাল না সবাই আগুন থেকে উঠে আসছে, সবারই মুখে রক্ত, সবারই হাতে ওয়েপন, হুম হুম ঠিক আছে? খুব রিপিটেটিভ হয়ে যাচ্ছে জিনিসটা, ঠিক আছে, বারবার হুম বারবার। হুম হুম হ্যাঁ, হুম। আমি একটা সিনেমার টিজার দেখলাম, আমার দারুণ লেগেছে ভাই। ওটা নিয়ে আমি বেশ, মানে খুব আনএক্সপেক্টেড। সেটা হচ্ছে কোনটা? কি, এই রণবিজয় সিং এর এই যে ধুরন্ধর সিং, সরি ধুরন্ধর, হ্যাঁ 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 হ্যাঁ। রণবিজয় সিং কি বলছি ভালো তোর ভাই, ভালো ভালো ভুলে চলে গেছি আমি রণবিজয় সিং। ভালো ভালো রণবীর সিং, রণবীর সিং রণবীর এর সিং, ধুরন্ধর, মানে রিয়েলি, মানে ভালো। ইট লুক সামথিং। ওকে, তো তো এই চলো আজকে তাহলে এই 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 পর্যন্তই থাক, পরে আবার কথা হবে, কারণ প্রায় শেষের দিকে আমরা। যাই হোক, ভালো কথা ইয়েস, হলো আজকে, অনেক কিছু নিয়ে কথা হলো, আরো অনেক কিছু বাকি রইলো। কথা বলতে বলতে অনেক কিছু, অনেক বেশি স্ট্রেচড হয়ে গেছে, অনেক হ্যাঁ, বড় ভিডিও হয়ে গেছে। ঠিক আছে, চলো তাহলে, টাটা, চলো টাটা বাই, দেখা আবার হবে। জানা দেখা। তো আজকের ভিডিওটা এতটাই, কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন, আর আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন। আজকের জন্য আসি, দেখো অন্য কোনো ভিডিওতে। টাটা।